আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কিং থ্রি। তো এই কিং থ্রির মেইন তাৎপর্য হচ্ছে, দেখো আমরা কিং ওয়ান এবং কিং টুতে কত দূর কমপ্লিট করেছিলাম। কিং ওয়ানে আমরা আম, মৌর্য অবধি কমপ্লিট করেছি, আর কিং টুতে আমরা পোস্ট মরিয়ান কিংডমগুলো কমপ্লিট করেছি। তো আজকে আমরা যেটা শুরু করছি, পোস্ট মরিয়ান মানে গুপ্ত থেকে শুরু করে বলতে পারো এই আর্যাবর্তের পার্টটা কমপ্লিট হবে। আর তোমার কিং ফোরে গিয়ে পাল এবং সেন, আর কিং ফাইভে গিয়ে দাক্ষিণাত্যটা কমপ্লিট হবে, এরমভাবে জিনিসটাকে আমরা সাজিয়েছি। দেখো তাহলে কিং থ্রিতে আমরা কি কি পাচ্ছি। কিং থ্রিতে আমরা পাচ্ছি গুপ্ত। যেমন দেখো এখানে শ্রীগুপ্ত থেকে শুরু করে তুমি যদি চলে যাও, তো এই যে বিষ্ণুগুপ্ত বা জীবিত গুপ্ত, এই পুরোটাই কিন্তু গুপ্ত কিংডম। আর এই যে আর্যাবর্তে যে চারটে বংশ রাজত্ব করতো, পাল আর সেন তো অনেক পরে এসছে, বাট আর্যাবর্তে যে চারটে বংশ রাজত্ব করতো, যেমন গৌড় ডাইনেস্টি, মৈত্রক ডাইনেস্টি, মৌখরী ডাইনেস্টি এবং পুষ্যবতী ডাইনেস্টি, এখানে অনেক রাজা ছিল। তার মধ্যে ইম্পর্টেন্ট দুজন রাজা হচ্ছে শশাঙ্ক এবং হর্ষবর্ধন। তো আমরা ওখান থেকে শুধুমাত্র শশাঙ্ক এবং হর্ষবর্ধনের ডেটাটা পড়েছি বা পড়বো। ক্লিয়ার? তাহলে দেখো, তুমি যদি গুপ্ত কিংডম থেকে শুরু করো, তাহলে শ্রীগুপ্তকে আমরা কি বলছি? শ্রীগুপ্তকে আমরা বলছি ফাউন্ডার, ফাউন্ডার অফ গুপ্ত কিংডম। দেখো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা হচ্ছে, ইত সিং কার সময় ভারতে এসেছিল? ইত সিং কিন্তু শ্রীগুপ্তের টাইম ফ্রেমে ভারতে এসেছিলেন। এবং এই ইত সিং এর একটা বিখ্যাত বই হচ্ছে বায়োগ্রাফি অফ আ এমিনেন্ট মঙ্ক। তাহলে বায়োগ্রাফি অফ এমিনেন্ট মঙ্ক এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার কোশ্চেন দিয়েছে, এটা কার লেখা বই। এবং আমরা এই শ্রীগুপ্তের সম্পর্কে অল ডিটেলস কিন্তু এই বইটা থেকেই পাচ্ছি, বায়োগ্রাফি অফ এমিনেন্ট মঙ্ক। আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমরা চন্দ্রগুপ্ত ওয়ান। আমরা এই চন্দ্রগুপ্ত নামটা কিন্তু আগেও পড়েছি, যেমন চন্দ্রগুপ্ত মৌর্য। তো এই একই নাম, জাস্ট গুপ্ততেই রয়েছে চন্দ্রগুপ্ত ওয়ান। আবার পড়বো আমরা চন্দ্রগুপ্ত টু। তাহলে চন্দ্রগুপ্ত ওয়ান যদি দেখি, তাহলে এনার টাইটেল হচ্ছে মহারাজা ধীরাজ, খুব গুরুত্বপূর্ণ টাইটেল। এবং তাকেই বলা হয় রিয়েল ফাউন্ডার অফ গুপ্ত কিংডম, রিয়েল ফাউন্ডার অফ গুপ্ত কিংডম। দেখো এর ক্যাপিটাল কোথায় ছিল? পাটালিপুত্র। এবং তুমি যদি এর কনস্ট্রাকশন দেখো, এটাও পরীক্ষায় অনেকবার কোশ্চেন দিয়েছে, কুমারী দেবী টাইপ অফ কয়েন, কুমারী দেবী টাইপ অফ কয়েন। ঠিক আছে? তো এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ কুমারী দেবী ছিল তার ওয়াইফ, তো তার ওয়াইফের নামে একটা কয়েন চালু করেন, সেই জন্য এটা হচ্ছে কুমারী দেবী টাইপ অফ কয়েন। দেখো লেখাই রয়েছে হিজ ওয়াইফ কুমারী দেবী। তিনি কোন বংশের রানী ছিলেন? লিচ্ছবি ডাইনেস্টি, একটা ডাইনেস্টি যার প্রিন্সেস ছিলেন এই তোমার কুমারী দেবী। আর লিচ্ছবি ডাইনেস্টি কোথায় রুল করতো? ব্রিজি বা বলতে পারো বৈশালী। ঠিক আছে? তাহলে লিচ্ছবি ডাইনেস্টি তোমরা কোথায় পাচ্ছ? বৈশালী বা ব্রিজিতে। দেখো এই চন্দ্রগুপ্ত মৌর্য, এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, যে চন্দ্রগুপ্ত মৌর্য একটা গুপ্ত এরা চালু করেন কত 319 থেকে 320 এডিতে। মানে উনি বলেন যে এখন থেকে গুপ্ত এরা, এরা মানে কাইন্ড অফ 100 বছর গুপ্ত এরা চালু হলো, এবং এটা চলবে বহু কাল ধরে। গুপ্ত এরা মানে উনি বুঝতে পারছেন যে এখান থেকে একটা বিরাট বড় সাম্রাজ্যের সূত্রপাত হয়তো হতে চলেছেন, তাই একে কি বলা হয়? গুপ্ত এরা। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার সমুদ্রগুপ্ত। তাহলে চন্দ্রগুপ্তর পরে সিংহাসনে বসেন সমুদ্রগুপ্ত, যাকে কি বলা হয়? যাকে বলা হয় নেপোলিয়ন অফ ইন্ডিয়া। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই নেপোলিয়ন অফ ইন্ডিয়া এই টাইটেলটা দিয়েছিলেন, দেখো ভিনসেন্ট স্মিথ। তোমরা ভিনসেন্ট স্মিথের নাম ডেফিনেটলি শুনেছো, ইতিহাস মানেই ভিনসেন্ট স্মিথ। এবং দেখো তার টাইটেল হচ্ছে কবিরাজ। কবিরাজ কেন? ডেফিনেটলি তিনি ভালো কবিতা লিখতেন বা হয়তো খুব ভালো লেখালেখি করতেন, তাই জন্য তাকে বলা হতো কবিরাজ। এই কবিরাজ টাইটেলটা কে দিয়েছিলেন? কবিরাজ টাইটেল দিয়েছিলেন হরিসেন। আর হরিসেন কে ছিল? হরিসেন ছিলেন তার কোর্ট পোয়েট, কোর্ট পোয়েট। ক্লিয়ার? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে
তারও ক্যাপিটাল কোথায় ছিল? পাটলিপুত্রে। এবং তার আরও কিন্তু কিছু ইম্পর্টেন্ট টাইটেল রয়েছে, সেটা হচ্ছে অপ্রতিরোধ। অপ্রতিরোধ যেমন দেখো পরক্রমাঙ্ক, লিচ্ছবি দৌহিত্রা এবং পরম ভাগবত। লিচ্ছবি দৌহিত্রা কেন? দেখো লিচ্ছবি বংশের নাতি, তাই নয় কি? দৌহিত্রা মানে হচ্ছে নাতি। তাহলে লিচ্ছবি কেন? কারণ তার মা লিচ্ছবি বংশের প্রিন্সেস ছিলেন। তাহলে লিচ্ছবি বংশের নাতি হয়ে গেল না, সেই জন্য তাকে বলে লিচ্ছবি দৌহিত্রা। আর লিচ্ছবি সেই সময় একটা পাওয়ারফুল রাজ্য ছিল ব্রিজিতে। দেখো তার সময় যদি ইম্পর্টেন্ট পার্সোনালিটিস দেখি, এক তো হরিসেন আমরা দেখলামই, দেন বসু বন্ধু ছিল স্কলার, একজন বিখ্যাত স্কলার। দেখো আর ছিল এই যে সমুদ্রগুপ্ত নিজে নিজে লেখালেখি করতেন, তাহলে সমুদ্রগুপ্তের লেখা বইটা কি? কৃষ্ণচরিতম। সমুদ্রগুপ্তের লেখা বই হচ্ছে কৃষ্ণচরিতম, ঠিক আছে। আর অমরকান্ত দেব, ইনি ছিলেন প্রাইম মিনিস্টার। মেঘ বর্মন ছিলেন শ্রীলঙ্কার একজন বিখ্যাত স্কলার। আর হরিসেনের বিখ্যাত বই তো আমরা জানি, যাকে বলা হয় এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি, কারণ এলাহাবাদের নতুন নাম কি? প্রয়াগ। তো এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি। তো এলাহাবাদ প্রশস্তির তোমার লাইন কতগুলো ছিল? 33টা লাইন, এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, ঠিক আছে। 33টা লাইনে এলাহাবাদ প্রশস্তি লেখা হয়েছিল। আর তোমার বসুবন্ধু যে স্কলার, তার বিখ্যাত বই হচ্ছে অভিধর্ম কোষ। অভিধর্ম কোষ। তার কনস্ট্রাকশন কি? তার কনস্ট্রাকশন হচ্ছে দাস অবতার মন্দির তিনি চালু করেছিলেন, ঠিক আছে। কোথায়? ঝাঁসি বা ইউপি, ওই জায়গাতে। দেখো হি ওয়াজ দ্য সন অফ কুমারী দেবী অ্যান্ড চন্দ্রগুপ্ত। তাহলে কুমারী দেবী মানে বোঝাই যাচ্ছে চন্দ্রগুপ্তের হয়তো অনেকগুলো বিয়েও থাকতে পারে, যেহেতু ইন্ডিকেট করা হয়েছে কুমারী দেবী এবং চন্দ্রগুপ্ত, মানে কুমারী দেবী এবং চন্দ্রগুপ্ত ওয়ানের ছেলেই হচ্ছে সমুদ্রগুপ্ত। নেক্সট দেখো, হি ওয়াজ দ্য ওরশিপার অফ বিষ্ণু, তিনি বিষ্ণুর উপাসক ছিলেন। তিনি নাকি বীণা বাদন বা ফ্লুট বাজাতে পারতেন, বাঁশি বা বীণা বাজাতে পারতেন। তাই বলা হয় না যে গুপ্ত বংশের কাকে বীণা বাদনরত অবস্থায় মূর্তিতে দেখা গেছে? তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত। দেখো হি ডিফিটেড নাইন রুলার্স ইন নর্থ ইন্ডিয়া অ্যান্ড 12 রুলার্স ইন সাউথ ইন্ডিয়া। তাহলে তিনি নর্থ ইন্ডিয়ার 9জন রুলারকে পরাজিত করেন এবং সাউথ ইন্ডিয়ান 12জন রুলারকে পরাজিত করেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে নর্থ ইন্ডিয়ার যে 9জন রুলারকে পরাজিত করেন এবং তার সিংহাসন থেকে তাকে চ্যুত করেন, এবং নিজে নিজে কিন্তু আম, ওই জায়গায় ডিরেক্ট রুল করেন। মানে তো ইনি তো নর্থ ইন্ডিয়ার মানুষ, নর্থ ইন্ডিয়াতে 9জন রাজাকে পরাজিত করে সেই রাজ্য তার থেকে হস্তক্ষেপ করে নেয়, এবং তিনি আম, সেই টোটাল নর্থ ইন্ডিয়াতে কিন্তু রাজত্ব করেছেন। কিন্তু সাউথ ইন্ডিয়া একটা কাজ করেছেন, সাউথ ইন্ডিয়ানে 12জন রাজাকে কাউকেই ক্ষমতা থেকে চ্যুত করেননি, তাদের প্রত্যেককেই ক্ষমতায় রেখে বলেছে যে আমি তোমার রাজ্যে তোমাদেরই রেখে দিলাম, কিন্তু আমি এই রাজ্যের অ্যাকচুয়াল ওনার, তোমরা আমার অনুগত বা আনুগত্য স্বীকার করো। তাহলে এই যে দুটো পলিসি, এই দুটো পলিসির দুটো নাম দেওয়া হয়েছে। একটাকে বলা হয় পলিসি অফ দিগ্বিজয়। দেখো পলিসি অফ দিগ্বিজয় বা কনকোয়েস্ট অ্যান্ড ডিরেক্ট রুল। আর একটাকে বলা হচ্ছে পলিসি অফ ধর্মবিজয়। পলিসি অফ ধর্মবিজয়, যাকে বলা হচ্ছে গ্রহণ পরিমোক্ষ। তাহলে দুটো ওনার কিন্তু রুল আমরা দেখতে পাচ্ছি। নর্থ ইন্ডিয়াতে দিগ্বিজয় কেন? কারণ নর্থ ইন্ডিয়ায় 9জন রাজার 9টা দিকের রাজাকে পরাজিত করে বিজয় করেছেন, তাই দিগ্বিজয়, এবং সেখান থেকে রাজ্য কেড়ে নিয়েছেন, তাই কনকোয়েস্ট করেছেন এবং ডিরেক্ট রুল করেছেন। কিন্তু সাউথ ইন্ডিয়ায় কি হয়েছে না, ধর্মবিজয় কেন? উনি জানেন যে কোনোভাবেই সাউথ ইন্ডিয়াতে আমি কিন্তু এই রাজত্ব ধরে রাখতে পারবো না, কারণ এত বড় রাজত্ব নর্থ ইন্ডিয়ায় বসে ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। তাই তিনি ওখানে একটা পলিসি অ্যাপ্লাই করলেন। সেই পলিসিটা হচ্ছে যে আচ্ছা তোমরা তোমাদের রাজ্যেই থাকো, কারণ উনি জানেন যে যেহেতু আমি সাউথ ইন্ডিয়াতে আসতে পারবো না, তো এখানে রাজত্ব অ্যাকোয়ার করে রাখাটা বোকামো হবে। তাই এটাকে একটা ধর্মের নাম দিয়ে দিলেন
যে আমি রাজধর্ম পালন করে তোমার রাজত্ব ফিরিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা আমার আনুগত্য স্বীকার করো। তাই একে বলা হয়েছে ধর্ম বিজয়। বোঝা গেল? তাহলে দুটো পলিসি আমরা দেখে নিলাম, একটা দিগ্বিজয় আর একটা ধর্ম বিজয়। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছে আমরা চন্দ্রগুপ্ত টুতে। চন্দ্রগুপ্ত টুর টাইটেল যদি দেখা যায় তাহলে দেখো, পরম ভাগবত। পরম ভাগবত একে বলা হয় সাকারি, শকদের দমন করেছিল, তাই এতে সাকারি বা সকারি বলা হয়। একে বলা হয় বিক্রমাদিত্য, একে বলা হয় সিংহ বিক্রম। এতগুলো টাইটেল রয়েছে। ইনি একটা নতুন ক্যাপিটাল চালু করেন, সেটা হচ্ছে উজ্জয়িন। পাটালিপুত্র আগে যেরকম ছিল সেরকম আছেই, বাট ইনি একটা উজ্জয়িন ক্যাপিটাল চালু করেন। ঠিক আছে? আচ্ছা, এই উজ্জয়িন যে ক্যাপিটাল, এটাতে কিন্তু তোমাকে পরীক্ষায় কোশ্চেন দেবে যে চন্দ্রগুপ্ত মৌর্যের অ্যাকচুয়াল ক্যাপিটাল বা ট্রান্সফার্ড ক্যাপিটাল বা সেকেন্ড ক্যাপিটাল কি ছিল, তখন তোমাকে বলতে হবে এটা ছিল উজ্জয়িন। দেখো, এবার যদি তুমি খুব ভালো করে খেয়াল করো তাহলে দেখা যাবে, ও আর আরেকটা জিনিস হচ্ছে কেন তিনি এই ক্যাপিটালটা উজ্জয়িনতে করেছিলেন। অ্যাকচুয়ালি শকদের দমন করে সেটাকে আলটিমেটলি প্রমাণ করার জন্য তিনি কিন্তু তার ক্যাপিটাল উজ্জয়িনীতে ট্রান্সফার করেছিলেন। সম্ভবত লেখা আছে কোথাও একটা পয়েন্টটা, এই দেখো, আফটার ডিফিটিং শক হি ট্রান্সফার্ড হিজ ক্যাপিটাল টু উজ্জয়িন। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তার সময়ে ফেমাস পার্সোনালিটি কে ছিলেন। ফাহিয়েন ছিলেন, যিনি চাইনিজ পরিব্রাজক। এই ফাহিয়েন, তার বিখ্যাত বই আমরা জানি ফো কুয়ো কিং। ফো কুয়ো কি হচ্ছে চাইনিজ বিখ্যাত বই, যেটা ফো কিও কি। চন্দ্রগুপ্ত টু, চন্দ্রগুপ্ত টু ওনার নিজের বিখ্যাত বই হচ্ছে গন্ধমাদন। গন্ধমাদন খুব গুরুত্বপূর্ণ বই। ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার বাগভট্ট ছিল বিখ্যাত একজন পার্সোনালিটি তার টাইম ফ্রেমে। এছাড়া ছিল বীরসেন, অমর সিংহ কোর্ট পোয়েট, বীরসেন জেনারেল, কালিদাস ছিলেন দেখো শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, সুশ্রুত। তাহলে কত মানুষ ছিল। এছাড়া তার টাইম ফ্রেমে কিন্তু 9 জন জুয়েল ছিলেন। ঠিক আছে? 9 জন জুয়েল ছিলেন, 9 জুয়েল, সেটাকে আমরা পড়বো আস্তে আস্তে করে। বাট দেখো এখানে যে তোমার বাগভট্টের একটা বিখ্যাত বই আছে, যেটা পরীক্ষায় কোশ্চেন দেয়, অষ্টাঙ্গ হৃদয়। অষ্টাঙ্গ হৃদয়। ঠিক আছে? আর সুশ্রুতকে আমরা কি বলে থাকি? ফাদার অফ ইন্ডিয়ান সার্জেন। দেখো, এই 9 জন জুয়েলের কিছু কিছু কিন্তু এখানে রয়েছেই, যেমন তোমরা অলরেডি এখানে দেখেছো কালিদাস। ঠিক আছে? তো কালিদাস তো রয়েছেন 9 জন জুয়েলের মধ্যে। ঠিক আছে? তো এটা আমরা একটু দেখে নিই। যেমন এই দেখো অমর সিংহ, 9 জন জুয়েলের মধ্যে অমর সিংহ রয়েছে। বলে না নবরত্ন কার টাইম ফ্রেমে ছিল? তো নবরত্ন ছিল চন্দ্রগুপ্ত টু এর টাইম ফ্রেমে। তো এখানে কে নবরত্নের মধ্যে কে কে আছে? যেমন আছেন শঙ্খু, কালিদাস, দেখো ধন্বন্তরী, বারোরুচি, অমর সিংহ, ক্ষপ্রনাহা, ঘটকপর, বেতাল ভট্ট এবং বরাহমিহির। ঠিক আছে? আর আদার্স যারা রয়েছেন সেটা হচ্ছে দেখো শূদ্রক, বিশাখ দত্ত, ব্যাস বা ভ্যাস, সুশ্রুত, আর তোমার বাগভট্ট, যেটা আমরা এখানে দেখেছি বাগভট্ট। বাট নবরত্ন যদি বলা হয়, এইগুলোই হবে নবরত্ন, এইগুলোই হবে নবরত্ন। বোঝা গেল? দেখো, ইনি একটা বা সিলভার কয়েন চালু করেন। তো পরীক্ষায় কোশ্চেন দেবেন যে সিলভার কয়েন ইন্ডিয়াতে প্রথম কারা চালু করেন? তো অ্যান্সার হবে গুপ্তরা। আর যদি স্পেসিফিক রাজা বলেন তাহলে চন্দ্রগুপ্ত টু প্রথম সিলভার কয়েন চালু করেন। ঠিক আছে? আচ্ছা, তার সোর্স অফ ইনফরমেশন আমরা কোথা থেকে পাচ্ছি? তার সোর্স অফ ইনফরমেশন পাচ্ছি দেবী চন্দ্রগুপ্তম, বিশাখ দত্তের লেখা বই থেকে। বিশাখ দত্ত কে ছিলেন? তার সময় একজন বিখ্যাত পার্সোনালিটি। তাহলে দেবী চন্দ্রগুপ্তম বইটা থেকে কিন্তু আমি চন্দ্রগুপ্তের পুরো কাহিনী বা তার কনকোয়েস্ট বা তার সময় যে নবরত্ন ছিল, এই সমস্ত কিছু আমরা এই বইটা থেকে জানতে পারছি। ঠিক আছে? ইন্সপিরেশন দেখো, সরি ইন্সপিরেশন নয়, ইনস্ক্রিপশন। দেখো, তিনি একটা ইনস্ক্রিপশন চালু করেছিলেন, সেটা হচ্ছে মেহেরৌলি আয়রন পিলার ইনস্ক্রিপশন। ঠিক আছে? এই মেহেরৌলি আয়রন পিলার ইনস্ক্রিপশন থেকে আমরা
চন্দ্রগুপ্তের দুটো বিখ্যাত যুদ্ধের কথা জানতে পারি। একটা হচ্ছে বাংলা অ্যান্ড বহেলিক, বেঙ্গল অ্যান্ড বহেলিক। এই যে আক্রমণ এবং এটাকে কনকোয়েস্ট, এটা কিন্তু আমরা চন্দ্রগুপ্ত টু এর তৈরি মেহেরৌলি আয়রন পিলার ইনস্ক্রিপশন থেকে জানতে পারি। ঠিক আছে, তিনি কাকে বিয়ে করেছিলেন? কুবের নাগকে বিয়ে করেছিলেন। ঠিক আছে, দেখো তার ডটার মানে তার কন্যা ছিল দেখো প্রভাবতী, যে রুদ্রসেন টু কে বিয়ে করেছিলেন। রুদ্রসেন টু হচ্ছে ভকাটক ফ্যামিলি অন্তর্গত, যেটা মধ্যপ্রদেশে রুল করত। বোঝা গেল? তাহলে দেখো কিছু স্টেপ বাই স্টেপ ইনফরমেশন, আর কিছুই না। দেখো তার যে বিখ্যাত বই গন্ধমাদন, সেটা সংস্কৃত ল্যাঙ্গুয়েজে লেখা। ঠিক আছে, দেখো হি ডিফিটেড অ্যান্ড কিল শক রুলার রুদ্রসিংহ টু। তাহলে শক রাজা রুদ্রসিংহ, যে শকদের বিখ্যাত রাজা রুদ্রসিংহ, তাকে পরাজিত করেন এবং হত্যা করেন, এবং সেইভাবেই তিনি শকদের দমন করেন। আর তার জন্যই তাকে বলা হয় সাকারি। এবং এই শকদের দমন করার পরে তিনি কিন্তু আর ক্যাপিটাল উজ্জয়িনীতেই ট্রান্সফার করেন। দেখো বলছে হি ডেস্ট্রয়েড দ্য পাওয়ার অফ শক ফ্রম ওয়েস্টার্ন ইন্ডিয়া। দেখো নেক্সট হচ্ছে কুমারগুপ্ত ওয়ান। কুমারগুপ্ত ওয়ান যদি দেখা যায়, তাহলে একটা হচ্ছে মহেন্দ্রদিত্য, মহেন্দ্র সিংহ, দেখো অশ্বমেধ মহেন্দ্র, ভাগ্যবালা পরক্রমাঙ্ক, এই দুটো একসাথে। ঠিক আছে, ভাগ্যবালা পরক্রমাঙ্ক, এতগুলো টাইটেল রয়েছে আমার কুমারগুপ্ত ওয়ানের। সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই কুমারগুপ্ত ওয়ান নালন্দা ইউনিভার্সিটিতে তৈরি করেন, এবং ইনি কার্তিকের ভক্ত ছিল, তাই একে বলা হয় ইনি কার্তিকেও টাইপ অফ কয়েন চালু করেন। বোঝা গেল? সোর্স অফ ইনফরমেশন যদি দেখা যায়, তাহলে দেখো উদয়গিরি কেভ ইনস্ক্রিপশন, উদয়গিরি কেভ ইনস্ক্রিপশন এটা কিন্তু তার সোর্স অফ ইনফরমেশন। দেখো হি ওয়াজ ওরশিপার অফ কার্তিক, তার জন্য কার্তিকেও টাইপ অফ কয়েন। ল্যাটার হি কনভার্টেড টু বুদ্ধিজম, পরবর্তীকালে তিনি বুদ্ধ ধর্মে কনভার্ট হয়েছিলেন। দেখো তিনি কিন্তু অশ্বমেধ যজ্ঞ চালু করেন। তুমি আগের ক্লাসেও দেখেছো দুজন রাজা যারা অশ্বমেধ যজ্ঞ চালু করেন, আর এছাড়া কিন্তু কুমারগুপ্ত ওয়ানও অশ্বমেধ যজ্ঞ চালু করেন বা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। দেখো তিনি কিন্তু ফার্স্ট হুন ইনভেশন তার সময় হয়েছিল। ঠিক আছে, তাহলে ফার্স্ট হুন ইনভেশন অকার্স ইন হিজ টাইম। তো এটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে হুন অ্যাটাক কার সময় হয়েছিল। ঠিক আছে, দেখো নেক্সট হচ্ছে দেখো রিভোল্ট অফ পুষ্যমিত্র অকার্স ডিউরিং হিজ টাইম। পুষ্যমিত্র ছিলেন একজন বিখ্যাত, বলতে পারো ওই সময় কাইন্ড অফ ব্রাহ্মণ। ঠিক আছে, তো এই পুষ্যমিত্র তার একটা তার সঙ্গে একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছিল সেই সময়। তো সেই রিভোল্টটা কিন্তু এর সময় ঘটে, এবং এগুলো সবই এমসিকিউ থেকে নেওয়া হয়েছে। এটাও কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় যে রিভোল্ট অফ পুষ্যমিত্র কার সময় হয়। দেখো ইন্ট্রোডিউসড ম্যাক্সিমাম নাম্বার অফ ইনস্ক্রিপশন, তিনি ম্যাক্সিমাম ইনস্ক্রিপশন চালু করেছিলেন, ব্যাস দ্যাটস ইট, আর কিছু না। এরপরে আমরা চলে যাচ্ছি স্কন্দগুপ্ত। দেখো স্কন্দগুপ্তকে আমরা কি বলছি? সেভিয়ার অফ ইন্ডিয়া। কেন সেভিয়ার অফ ইন্ডিয়া বলা হচ্ছে? কারণ এই যে হুন অ্যাটাক প্রথম হয়েছিল কুমারগুপ্তের সময়, সেই হুনদের তিনি দমন করেছিলেন, তাই তাকে বলা হয় সেভিয়ার অফ ইন্ডিয়া। এই সেভিয়ার অফ ইন্ডিয়া এই টাইটেলটা অ্যাকচুয়ালি দিয়েছিলেন কে? আরসি মজুমদার। আরসি মজুমদার খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এবং তার এই হুন অ্যাটাক তার সময় হয়েছিল, এবং তিনি যে এই হুনদের দমন করেছিলেন সেটা আমরা কোন ইনস্ক্রিপশন থেকে জানতে পারি? বিতারি ইনস্ক্রিপশন থেকে, BHITARI, বিতারি বা বাতারি ইনস্ক্রিপশন থেকে আমরা জানতে পারি এই হুন অ্যাটাক এবং তার হুনদের দমনের ইতিহাস। এবং জুনাগড় ইনস্ক্রিপশন খুব গুরুত্বপূর্ণ একটা ইনস্ক্রিপশন, যেটা আমরা দেখো আমরা জানতে পারি রিকনস্ট্রাকশন অফ সুদর্শন লেক। আমরা সবাই জানি যে স্কন্দগুপ্ত সুদর্শন লেকের রিকনস্ট্রাকশন করেছিলেন। তো তোমরা আমায় বলো তো দেখি, সুদর্শন লেক কে চালু করেছিল? প্রথম ক্লাসে তোমরা পড়েছিলে, বলো সুদর্শন লেক কে চালু করেছিল? চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য যে সুদর্শন লেক চালু করেছিলেন সেটাকে রিকনস্ট্রাক্ট করেছিলেন কিন্তু এই স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত, ঠিক আছে। দেখো তার সময় ফেমাস পার্সোনালিটি ছিলেন পূর্ণা দত্ত, চক্রপালিকা, যারা দুজনই হচ্ছেন গুপ্ত অফিসিয়ালস, যারা দুজনই ছিলেন
গুপ্ত অফিসিয়ালস। পরীক্ষায় কোশ্চেন দেয় পূর্ণাদত্ত চক্রপালিকা কার সময় ছিলেন। এটা তো আমরা দেখলাম এই রিকনস্ট্রাকশন অফ সুদর্শন লেক। দেখো বিষ্ণুগুপ্ত এবং জীবিত গুপ্ত দুজনেই লাস্ট রুলার, কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্স হচ্ছে বিষ্ণুগুপ্তকে বলা হয় লাস্ট রুলার অফ ইম্পেরিয়াল গুপ্ত ডাইনেস্টি, আর এনাকে বলা হয় লাস্ট রুলার অফ জাস্ট গুপ্ত ডাইনেস্টি, ল্যাটার গুপ্ত ডাইনেস্টি। মানে এই গুপ্তদের যে একটা বিরাট সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের লাস্ট রুলার হচ্ছে বিষ্ণুগুপ্ত। কিন্তু এই সাম্রাজ্য ভেঙে যাওয়ার পরেও গুপ্ত রাজ্যটা ছোটোখাটো বিভিন্ন জায়গায় হয়তো ছড়িয়ে ছিটিয়ে ছিল। তাহলে ল্যাটার গুপ্ত কিন্তু ছিল, মানে তার আলটিমেটলি ধ্বংস হয়ে যাওয়ার পর বা সেই সাম্রাজ্য নষ্ট হয়ে যাওয়ার পরেও, ঠিক আছে। তো সেই ল্যাটার গুপ্ত কিংডমের লাস্ট রুলার হচ্ছে তোমার জীবিত গুপ্ত। মাথায় রাখবে ইনি বলতে চেষ্টা করছেন আমি ভাই এখনো জীবিত আছি, তাই জীবিত গুপ্ত। নেক্সট দেখো, এটা হয়ে গেল আমার গুপ্ত। গুপ্তদের পরে আমরা প্রথম যে পার্টটা দেখেছিলাম যে তোমার ক্রোনোলজি, সেখানে আমরা দেখেছিলাম যে এই গুপ্তদের পরে ভারতবর্ষ দুটো ভাগে ভেঙে যায়। একদিকে চলে আসে আর্যবর্ত, আর একদিকে চলে আসে দাক্ষিণাত্য। দাক্ষিণাত্য দাক্ষিণাত্য আর্যাবর্ত অ্যান্ড দাক্ষিণাত্য, ঠিক আছে। আচ্ছা, আর্যাবর্ত এখানে চারটে বংশ রুল করে: গৌড় ডাইনেস্টি, মৈত্রক ডাইনেস্টি, মৌখরী ডাইনেস্টি এবং পুষ্যভূতি ডাইনেস্টি। গৌড় ডাইনেস্টি কোথায়? বাংলাতে। মৈত্রক ডাইনেস্টি গুজরাটে, মৌখরী ডাইনেস্টি ইউপিতে, আর পুষ্যভূতি ডাইনেস্টি পাঞ্জাবে। তো দেখো, গৌড় ডাইনেস্টির রুলার হচ্ছেন শশাঙ্ক, আর তোমার যে পুষ্যভূতি বংশের যে সন্তান তিনি হচ্ছেন রাজ্যবর্ধন। রাজ্যবর্ধনের মৃত্যুর পর সিংহাসনে বসেন হচ্ছেন হর্ষবর্ধন, ঠিক আছে। তাহলে এর মাঝে রাজা, যেমন মৈত্রক বংশের রাজা ছিলেন দেবগুপ্ত, আর মৌখরী বংশের রাজা ছিলেন কিন্তু গ্রহবর্মন। তো এদের অতটা ইম্পর্টেন্ট নয়, আমরা শুধু এই দুজনের সম্পর্কেই পড়ব। শশাঙ্ক এবং হর্ষবর্ধনের সম্পর্কে ডিটেলে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে দেখো, সেই শশাঙ্কের সম্পর্কে এখানে বলা হয়েছে। শশাঙ্ককে আমরা কি বলি? শশাঙ্ককে আমরা বলি কিন্তু দেখো নরেন্দ্রগুপ্ত। শশাঙ্ককে আমরা কি বলি? নরেন্দ্রগুপ্ত। এছাড়া নরেন্দ্রদ্বিত্য, এছাড়া গৌরভুজাঙ্গ, গৌরাধম। এই গৌরভুজাঙ্গ, গৌরাধম, গৌরভুজাঙ্গ এই টাইটেলটা কে দিয়েছিলেন? দেখো, গৌরভুজাঙ্গ, ভুজাঙ্গ মানে হচ্ছে সাপ, মানে সাপের সঙ্গে তুলনা করেছে, ঠিক আছে, সর্প, ঠিক আছে। তো গৌরভুজাঙ্গ এই টাইটেলটা দিয়েছিলেন বাণভট্ট। বাণভট্ট, ঠিক আছে। আচ্ছা, এই বাণভট্ট কে ছিলেন? বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি। বাণভট্ট কোর্ট পোয়েট। মানে এখান থেকে তো এটা বোঝাই যাচ্ছে যে শশাঙ্ক এবং হর্ষবর্ধনের মধ্যে বারবার বারবার ফাইট হয়েছে। কখনো শশাঙ্ক জিতেছে, কখনো হর্ষবর্ধন জিতেছে, এবং ধরে নেওয়া হয় ফাইনালি হর্ষবর্ধন শশাঙ্ককে পরাজিত করে দেয়, ঠিক আছে। তাহলে যখন শশাঙ্কের সঙ্গে হর্ষবর্ধনের ফাইট হচ্ছে, তখন তাকে গালাগাল করবে কে? শশাঙ্কই। শশাঙ্ক যখন হেরে যাবে বা শশাঙ্কর সঙ্গে যখন ফাইট হবে, তখন তাকে গালাগাল করবে কে? হর্ষবর্ধন বা হর্ষবর্ধনের কোনো অফিসিয়ালস। তো তখন এই উল্টোপাল্টা কথা বলেছিল গৌরভুজাঙ্গ, গৌরাধম, ঠিক আছে, সাপ থেকেও অধম। তো সেইগুলো কে বলেছিলেন? হর্ষবর্ধনের কোর্ট পোয়েট, সেটা হচ্ছে তোমার বাণভট্ট। তাই বলছে দেখো, এই গৌরভুজাঙ্গ টাইটেল ওয়াজ গিভেন বাই বাণভট্ট। এনার সোর্স অফ ইনফরমেশন আমরা কোথা থেকে পাচ্ছি? এনার সোর্স অফ ইনফরমেশন পাচ্ছি আমরা গঞ্জাম ইনস্ক্রিপশন থেকে এবং আর্য মঞ্জুশ্রী মনোকল্প। আর্য মঞ্জুশ্রী মূলকল্প এবং গঞ্জাম ইনস্ক্রিপশন থেকে আমরা কিন্তু এই শশাঙ্কের ইতিবৃত্তান্ত জানতে পাচ্ছি। আর কর্ণ সুবর্ণ ছিল তার কিন্তু ক্যাপিটাল। বহুবার পরীক্ষায় কোশ্চেন দিয়েছে এটা, যে শশাঙ্কের ক্যাপিটাল কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। দেখো, হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট রুলার অফ বেঙ্গল। এটাও পরীক্ষায় কোশ্চেন দেয়, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট রুলার অফ বেঙ্গল, ঠিক আছে। দেখো, হি ওয়াজ দ্য ফলোয়ার অফ শিবা বা শৈব, মানে তিনি কিন্তু শিবের উপাসক ছিলেন।
এবং এটাও পরীক্ষায় কোশ্চেন দেয় তিনি কোন ডাইনেস্টির অন্তর্গত ছিলেন। আমরা একটু আগেই বললাম গৌড় ডাইনেস্টি, মৈত্রক ডাইনেস্টি, মৌখরী ডাইনেস্টি আর পুষ্যবতী ডাইনেস্টি। তো গৌড় ডাইনেস্টির লিডার ছিলেন কিন্তু এই শশাঙ্ক। দেখো, শশাঙ্ক আলটিমেটলি কনৌজ থেকে শশাঙ্ককে পরাজিত করেন কে? এই হর্ষবর্ধন। তাহলে এই শশাঙ্ককে পরাজিত করেছিলেন হর্ষবর্ধন কনৌজ থেকে, এবং কনৌজ ক্যাপচার করেছিলেন কে? হর্ষবর্ধন। তাই হর্ষবর্ধন তার দ্বিতীয় ক্যাপিটাল কনৌজেই তৈরি করেছিলেন আফটার ড্রাইভেন আউট শশাঙ্ক। ঠিক আছে, তাহলে এই হর্ষবর্ধনের এই শশাঙ্কের এগেইনস্টে ছিল দুজন, মানে যে দুজন শশাঙ্ককে চোখেই দেখতে পারতো না, তারা হচ্ছে আর্ক এনিমি অফ তোমার শশাঙ্ক হচ্ছে হর্ষবর্ধন এবং ভাস্কর বর্মন। দুজন দুজন কিন্তু এর বিপক্ষে ছিল এবং কখনোই চোখে দেখতে পারতো না, মানে একদমই পছন্দ করতো না। সে হচ্ছে হর্ষবর্ধন এবং ভাস্কর বর্মন। ঠিক আছে, ভাস্কর বর্মন ছিলেন রুলার অফ কামরূপের রাজা ছিলেন ভাস্কর বর্মন, এবং হর্ষবর্ধন দুজনেই শশাঙ্কর এগেইনস্টে ছিল। এবার চলে যাচ্ছি আমরা হর্ষবর্ধনে। দেখো, হর্ষবর্ধনের টাইম ফ্রেমটা দেখো শশাঙ্কর ঠিক পরে, মানে সেম টাইমে। দেখো, 606 থেকে 667, এরও 606 থেকে 647। তাহলে দেখো, এই 667 টাইম ফ্রেমে উনি শশাঙ্ককে পরাজিত করে দেন এবং নিজে কিন্তু তারপরে শ্রেষ্ঠ রুলার বা লাস্ট রুলার হয়েছিলেন। তাই তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হি ওয়াজ দ্য লাস্ট ইম্পেরিয়ার অফ নর্থ ইন্ডিয়া। তার বাবার নাম কি ছিল? প্রভাকর বর্মন। তার বাবার নাম তো প্রভাকর বর্মন, তার দাদার নাম কি ছিল? রাজ্যবর্ধন। এই রাজ্যবর্ধনকে পরাজিত করেছিল কিন্তু শশাঙ্ক। মানে এই হর্ষবর্ধনের আগে সিংহাসনে বসেন কে? রাজ্যবর্ধন। ঠিক আছে, এই রাজ্যবর্ধনের সঙ্গে শশাঙ্কের ডিরেক্ট ফাইট হয়। তো শশাঙ্ক রাজ্যবর্ধনকে পরাজিত করে দেওয়ার পর হর্ষবর্ধন সিংহাসনে বসেন এবং সেই দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছিল এই হর্ষবর্ধন শশাঙ্ককে কনৌজ থেকে পরাজিত করে। বোঝা গেল? তো মেইনলি হর্ষবর্ধনের টাইটেল যদি আমরা দেখি, সেটা হচ্ছে দেখো সকলোত্তর পথনাথ। এটা টি হবে, ঠিক আছে, এটা ডবল টি হবে, এটা এইচ হয়ে গেছে। সকলোত্তর, SOKALUTTAROPATHONATH, সকলোত্তর পথনাথ। ঠিক আছে, এইচ মাঝেরটা এইচ লাগছে, ওই এইচটা ডবল টি হবে, সকলোত্তর পথনাথ। এনার টাইটেল ছিল কি? শিলাদিত্য, এবং যাকে বলা হতো লর্ড অফ 5 ইন্ডিয়া, পঞ্চ ভারতের রাজা ছিলেন। তার ক্যাপিটাল ছিল অ্যাকচুয়ালি থানেশ্বর। পরবর্তীকালে শশাঙ্ককে পরাজিত করে তার ক্যাপিটাল ট্রান্সফার হয় কনৌজে। যদি আমরা তার সমসাময়িক সময়ে বিখ্যাত পার্সোনালিটিদের দেখি, তাহলে দেখা যাবে শিলভদ্র। ঠিক আছে, শিলভদ্র ছিলেন তার সময় একজন বিখ্যাত স্কলার, এবং দেখো জুন সাং বা হিউয়েন সাং ছিলেন বিখ্যাত পরিব্রাজক। আর হর্ষবর্ধনের নিজেরও কিছু বই রয়েছে, যেমন হর্ষবর্ধনের 3টে বিখ্যাত বই রয়েছে। দেখো, নাগানন্দ, রত্নবলী এবং প্রিয়দর্শিকা। নাগানন্দ NAGA হবে, ঠিক আছে, নাগানন্দ, রত্নবলী এবং প্রিয়দর্শিকা। NAYA হয়ে গেছে, নায়ানন্দ নয়, নাগানন্দ। আচ্ছা, হিউয়েন সাং এর বিখ্যাত বই হচ্ছে সু কিও কিং। আর আর তোমার যদি বানভট্ট দেখি আমরা, তাহলে আমরা সবাই জানি হর্ষচরিত, কাদম্বিনী, আর তোমার প্রাগজ্যোতি পরিণয়। ঠিক আছে, পার্বতী পরিণয় এবং কাদম্বিনী আর তোমার হর্ষচরিত, এই 3টেই হচ্ছে বানভট্টের বিখ্যাত বই। আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তিনি কি চালু করেন? তিনি একটা হর্ষ এরা চালু করেন 606 এডিতে। মানে তিনি বলেন যে এখন থেকে আমার রাজত্ব চলবে প্রায় 100 বছর।
তাই একটা হর্ষ এরা চালু করেন। তিনি কোন বংশের রাজা ছিলেন? পুষ্যবতী বংশ। যেমন ইনি গৌড় বংশ নয়, পুষ্যবতী বংশের। তিনি বুদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন এবং তিনি কি করতেন? তিনি প্রয়াগে মানে এলাহাবাদে 5 বছর অন্তর অন্তর একটা ফেস্টিভ্যাল করতেন, যাকে বলা হয় ধর্মমেলা। ঠিক আছে, যাকে কি বলা হয়? ধর্মমেলা, বা বলতে পারো যে এর ভালো নাম হচ্ছে মহামোক্ষ পরিষদ। ধর্মমেলা বা মহামোক্ষ পরিষদ। এখানে কি হতো? তিনি নাকি এই দিনে প্রত্যেকটা মানুষকে মানে যে যা চাইতো তাকে দান করতেন। 5 বছর অন্তর অন্তর যে যা চাইতো তাকে তা দান করতেন, তাই একে বলা হয় মহামোক্ষ পরিষদ। নেক্সট দেখো, হি ইন্ট্রোডিউসড ডিসেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন। হি ডিফিটেড শশাঙ্ক অ্যান্ড ক্যাপচার কনৌজ, আমরা দেখলাম এখান থেকে। নেক্সট দেখো, ব্যাটেল অফ নর্মদা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাটেল, যেখানে হি ওয়াজ ডিফিটেড বাই পুলকেশী টু। এই পুলকেশী টুকে আমরা পড়বো সাউথ ইন্ডিয়ান, যখন আমরা রুলার পড়ব তখন পুলকেশী টু কিন্তু একজন বিখ্যাত সাউথ ইন্ডিয়ান রুলার। এই পুলকেশী টু কিন্তু আলটিমেটলি ব্যাটল অফ নর্মদাতে হর্ষবর্ধনকে পরাজিত করে দেয়। বোঝা গেল? তাহলে এই হচ্ছে তোমার টোটাল কিং 3। নেক্সট ক্লাসগুলোতে আমরা ব্যাক টু ব্যাক কিং 4, কিং 5 এগুলোকে কমপ্লিট করব। ঠিক আছে?